মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি? মন খারাপ লাগাটাকে বা বিষণ্ণতাটা বা আরো যে সকল মানসিক সমস্যা আছে এগুলোকে কিন্তু আমরা ততটা গুরুত্ব দিই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন ডিপ্রেশনে আছে। অনেক সময় দেখা যায় যে অন্যরা একটু বাঁকা চোখে থাকে। সে যাই ফিল করছে না কেন ইটস ওকে। এবং সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তাকে আমরা ধাপে, ধাপে ওই জায়গাটা থেকে বের করার চেষ্টা করি। আমরা কি এটাকে বলতে পারি যে এটা একটা হিলিং প্রসেস? আমার সেলফ রিলায়েন্ট হওয়া দরকার, আমার সেলফ কনফিডেন্স থাকা দরকার, আর একটু মেন্টালি রেজিলিয়েন্ট হওয়া দরকার। মানসিকভাবে তাদের স্ট্রং হয়ে গড়ে ওঠার যে একটা ব্যাপার, হ্যাঁ? এটা যখন একেবারে আর্লি এজে না হয় তখন স্কুলে গেলে অনেক সময় বুলিং হয় বা অন্যদেরকে বুলি করে বা অনেক সময় দেখা যায় যে ছোটখাটো পরীক্ষায় ফেল করা, হ্যাঁ? বা একটু খারাপ করা এগুলোতে ভেঙে পড়ে অনেক বেশি। তোমরা তো বাবা-মা। তোমরা তো ইউ আর সাপোজ টু টেক কেয়ার অফ আস। বাচ্চারা যদি একটু সচেতন থাকে তাহলে অবশ্যই বাবা-মাকে সাহায্য করা সম্ভব। কারণ আমরা বর্তমানে প্রচুর স্ট্রেস এর মধ্যে দিয়ে যাই। আমাদের এই যুগটা অনেক কম্পিটিশনের যুগ। হ্যাঁ, আমরা চারপাশে সবাই একটা আনহেলথি র‍্যাট প্র্যাকটিস এর মধ্যে আছি। হ্যাঁ, যেটা কে কার থেকে কত বেশি এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাদিয়া রহমান স্নেহা, মাইন্ডশেপার থেকে। আপনাদের সকলকে স্বাগতম জানাই মাইন্ডশেপার আয়োজিত পডকাস্টের প্রথম এপিসোডে। আমাদের সাথে আছে মাইন্ডশেপারের একজন সাইকোলজিস্ট ফারজানা খানম আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আপু, আজকে আমাদের পডকাস্টে আলোচ্য বিষয় হচ্ছে মানসিক স্বাস্থ্য, এবং সেই উদ্দেশ্যে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা বলে থাকি মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই প্রয়োজনীয়। তো আমাদেরকে একটু বলবেন যে মানসিক স্বাস্থ্যটা কি এবং কেন এটি আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই প্রয়োজনীয়? আচ্ছা নাদিয়া, আসলে আ মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের মনের যে স্বাস্থ্য, হ্যাঁ? আমরা কেমন ফিল করি, আমরা আমাদের চারপাশটাকে কিভাবে পারসিভ করি, হ্যাঁ? এবং এই জিনিসগুলোর আসলে উদ্দেশ্যটা কি? যাতে করে আমরা আমাদের ডেইলি লাইফের যে এক্টিভিটিস গুলো সেগুলোকে আমরা যেন ঠিকভাবে করতে পারি, আমাদের ফাংশনিংটা যেন ঠিকভাবে হয়, আমরা ডিসিশন মতো দক্ষ হই এবং আমাদের চারপাশের সবকিছু নিয়ে যেন আমরা খুব ভালোভাবে আমাদের লাইফটা লিড করতে পারি, হ্যাঁ? তো এই সকল কিছু কিন্তু তখনই সম্ভব যখন কিন্তু আমার মনের স্বাস্থ্যটা ভালো থাকবে, আমার মুডটা ভালো থাকবে বা আমি যখনই সবকিছু খুব ভালোভাবে করতে পারবো। হুম? আ শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি কেন মানসিক স্বাস্থ্যটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি একটু বলি যে, শরীর ভালো না থাকলে যেমন আমাদের কোনো কাজ করতে ভালো লাগে, হুম? জি। ঠিক তেমনভাবে আমরা কিন্তু তখন ঠিকই শরীরের যত্ন নেই বা ঠিকই আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই। কিন্তু মন খারাপ লাগাটাকে বা বিষণ্ণতাটা বা আরো যে সকল মানসিক সমস্যা আছে এগুলোকে কিন্তু আমরা ততটা গুরুত্ব দিই। কিন্তু দেখা যায় যে এগুলোকে যখন আমরা গুরুত্ব দেই না বা এগুলো যখন আমরা ট্রিটমেন্ট করি না তখন কিন্তু এগুলো আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে এবং ওভারঅল যে বিষয়গুলো আমি বললাম সকল কিছুকেই কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট করে। তো তখন আমাদের ডেইলি ফাংশনিংটা আর প্রপারলি হয় না। তো এইজন্যই আসলে আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্যটা শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি আপু। তার মানে আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য কিছুটা কানেক্টেড একে অপরের সাথে। আচ্ছা। তো আপু, পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে মাইন্ডশেপারকে নিয়ে। তো মাইন্ডশেপার এখন এই যে মানসিক সেবা, মানসিক স্বাস্থ্য সেবা যে ক্ষেত্রটা আছে এখানে ৩.৫ বছর ধরে কাজ করছে। তারা মানে তাদের কাছে যারা আসে সাহায্যের জন্য তাদেরকে মানে মানসিকভাবে কিভাবে স্বাস্থ্য সেবাটা প্রদান করে। মানে এই ক্ষেত্রে মাইন্ডশেপারের অবদান কি? অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, হেল্প করার ক্ষেত্রে? হ্যাঁ, অলরেডি নাদিয়া আপনি কিছু পয়েন্ট বলে ফেলেছেন। আমি মাইন্ডশেপারের সাথে মোটামুটি একেবারে শুরু থেকেই আছি। মাইন্ডশেপার এই মানসিক স্বাস্থ্য সেবায় খুব ১ম দিকেরই আমি বলব। কারণ অ্যাক্টিভলি আমরা শুরু থেকে কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন আ আ অফলাইন এবং অনলাইন কাউন্সেলিং সার্ভিসটাই আমাদের মূলত প্রধান কাজ। এছাড়াও কিন্তু আমরা অন্যান্য কাজগুলো খুব গুরুত্বের সাথে যেমন তারপর অ্যাওয়ারনেসটা আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে ওয়ার্কশপ করা, সেমিনার করা, এছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্ট দিকগুলোকে হাইলাইট করা, শুধুমাত্র যে জিনিসগুলোর গুরুত্ব বোঝার জন্য, জিনিসগুলোর সাথে মানুষকে পরিচয় করানোর জন্য। এবং মানসিক স্বাস্থ্য সেবাটা কিন্তু মানুষ এখনো অতটা কমফোর্টেবলি অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ? যেমন ধরেন যে একটা মানুষ যখন ক্যান্সার, হ্যাঁ? ক্যান্সার হলে কিন্তু আমরা তাদেরকে বলি না যে তুমি কেন চিকিৎসা করাবে? অবশ্যই। কেন ডাক্তারের কাছে যাচ্ছ? মানে উইলিং বেশি ডাক্তারের কাছে যায় ওষুধ খায়, ট্রিটমেন্ট করে সেটা যতই হার্ড হোক না কেন। জি। কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা নিতে গেলে কিন্তু মানুষ এতটা কমফোর্ট ফিল করে। মনে করে যে আসলে হ্যাঁ, এটা মানুষ শুনলে কি বলবে? পাগল ভাববে কিনা? বা এটা কাউন্সেলিং আসলে আমাকে হেল্প করতে পারবে কিনা?
তো এই যে ট্যাবু গুলো আছে, এই ট্যাবু গুলোর জন্য কিন্তু মানুষ এই সার্ভিসটা ট্যাবু করতে চায় না। তো আমাদের উদ্দেশ্য বা মাইন্ডশেপের উদ্দেশ্য মূলত সামাজিক দিক থেকে এটাই বড় যে যাতে করে ট্যাবু গুলো ভাঙা যায়। এই মানসিক স্বাস্থ্য সেবাটা মানুষ যাতে খুব ইজিলি গ্র্যাব করতে পারে, তাদের মানে একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মানসিকতার কাজ করে যাচ্ছে। এছাড়াও কর্পোরেট ট্রেনিং অ্যারেঞ্জ করা এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা যেন ভালো থাকে, একটা হেলদি এনভায়রনমেন্টের প্র্যাকটিস করা বা কর্মক্ষেত্রে যে স্ট্রেস থাকে বা কর্মীদের ব্যক্তিগতভাবে ডিপ্রেশন বা অন্যান্য যে সমস্যাগুলো, এগুলো যেন তারা ইফেক্টিভলি হ্যান্ডেল করে একটা গুড ওয়ার্ক পারফরমেন্স করতে পারে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তো মূলত এই জিনিসগুলোই নিয়ে আসলে মাইন্ডশেপের কাজ করা। জি আপু। যা বুঝতে পারলাম, মাইন্ড শেপার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকটাই অবদান রেখেছে। তো আপু, যেটা ফলোইং হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেড, যে কিছু ট্যাবু আছে, মানসিক স্বাস্থ্য যে কিছু ট্যাবু আছে। তো যেটা আপনার কি মনে হয় এই ট্যাবু গুলোর কারণে, অথবা এই যে মানসিক স্বাস্থ্য, হ্যাঁ, একজন যদি বলে যে আই এম মেন্টালি ইল, এই জিনিসটা আমাদের সমাজে অতটা গ্রহণ ভালোভাবে হ্যাঁ, অনেকেই নেয়, নেয়। অনেকেই তো একটু বাঁকা চোখে দেখে। এটাই। তো এইটাই কি একটা কারণ হতে পারে যে অনেকে নিজের মানসিক স্বাস্থ্যের, যদি তারা মানে একটুখানি ক্ষতিগ্রস্ত থেকেও থাকেন, তারা সাহায্য চান না, অথবা তারা তাদের পরিস্থিতির ব্যাপারে কথা বলে না। একদম ঠিক বলেছেন আসলে। আসলে মানে ধরেন এই যে আমাদের একটু মানসিকভাবে যে স্ট্রাগল করছেন, হ্যাঁ? ধরেন যে কেউ একদম ডিপ্রেশনে আছে। ধরেন এই যে টিনেজের মধ্যে যদি আমি বলি, হ্যাঁ? ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন ডিপ্রেশনে আছে। অনেক সময় দেখা যায় যে অন্যরা একটু মানে একটু বাঁকা চোখে থাকে, "তো কি সমস্যা? কিসের তোর ডিপ্রেশন? সবকিছু পাচ্ছিস ফ্যামিলি থেকে, টাকা পয়সার সমস্যা নাই। যা চাচ্ছিস তাই পাচ্ছিস। পড়াশোনায় মোটামুটি ভালো করছিস। তোর আবার কিসের ডিপ্রেশন বা তোর আবার কিসের সমস্যা? চিল কর, আমাদের সাথে মজা-টজা কর, ঠিক হয়ে যাবে। বা কাউন্সিলর এর হেল্প নিয়ে তো তোর কোনো লাভ নাই। সে কি 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 হেল্প করবে? আমি তার চেয়ে তোর ভালো কাউন্সেলিং করতে পারি।" তো এই যে এই বিভিন্ন কথা-টথা বলে বা একটু বাঁকা চোখে দেখা, যে না যেন কি হয়ে হয়ে গেছে, ওর পাগল-টাগল হয়ে গেল কিনা, এই ধরনের কিছু মানে কমেন্ট পাস করা বা জাজ করা, হ্যাঁ? বা এই যে আসলে এই যে কাউন্সেলিং এ এসে তারা মানসিকভাবে উপকৃত হতে পারে, এই জিনিসটা, এই মেসেজটা তাদের কাছে রিপ্রেজেন্ট না করা বা গুড ভাবে না পৌঁছানো, এটা কিন্তু মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা নিতে অনেক নিরুৎসাহিত করে। এবং তখন মানুষ একটা হোপলেস হয়ে যায় যে আমি কি আসলেই হেল্প পাবো? আমি কি আসলেই আমার এই অবস্থা থেকে রিকভার পাবো? আমার আশেপাশের মানুষ যেমন আমাকে জাজ করছে, কাউন্সিলর যদি আমাকে এভাবে জাজ করে, সেও যদি আমার বিষয়টা না বুঝতে পারে। তো এই ধরনের এই যে মানে ট্যাব বলেন, জাজমেন্ট বলেন, কমেন্ট পাস করা বলেন, এই জিনিসগুলোর ভিতর মানুষকে অনেক নেগেটিভ ইমপ্যাক্ট করে। সে অলরেডি একটা মানসিক সমস্যা আছে। এমনিতেই সে বলব যে একটু মানে হোপলেসনেস এ আছে। এই জিনিসগুলো কিন্তু তাদেরকে আরো বেশি নিরুৎসাহিত করে এই মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে। জি আপু। তো এই যে হোপলেসনেস, এটা আসে জাজমেন্ট হুম, ওইটার ভয় থেকে। হুম, তারপর আচ্ছা। তো এখানে যেটা হয়, আরেকটা জাজমেন্ট, আরেকটা ট্যাবু যেটার কথা আমি আপনার কাছে উল্লেখ করব, সেটা হচ্ছে অনেকে বলে কাউন্সেলিং করে কি হবে? ওরা তো শুধু তোর কথা শুনছে। একজনের সাথে কথা বলে, শুধু কথা বলে কি করে তোর মানসিক অবস্থা হুম। ভালো হতে পারে? এই বিষয়ে আপনার কিছু উল্লেখ করার আছে? হ্যাঁ, এটাও আমি অনেক শুনেছি। অনেকের কাছেই শুনেছি যে আসলে কাউন্সেলিং এ কি করব? শুধু কথাই তো শোনো, তাই না? আর তো কিছু করো না। ভেরি ইজি। বাট তার কথা যখন আমি শুনছি বা যে মানসিক সমস্যা আছে, তিনি যখন তার মনের কথাগুলো শেয়ার করেন, এটা ইটসেলফ একটা হিল। এটা ইটসেলফ তার জন্য একটা ভেন্টিলেশন। কারণ আমরা যখন কোনো কষ্টের মধ্য দিয়ে যাই, আমাদের কিন্তু খুব ইচ্ছা করে যে আমি কারো কাছে এই কথাগুলো শেয়ার করি। এমন কারো কাছে শেয়ার করি যে আমাকে জাজ করবে না বা আমার অবস্থা থেকে সে আমাকে বুঝতে পারবে বা সে হয়তো আমাকে আমার কথাগুলো সে কনফিডেন্সিয়াল রাখবে। বা আমি যে সমস্যার মধ্যে দিয়ে আছি, ইনডিসাইসিভনেস এ থাকতে পারে বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ট্রমা, হ্যাঁ? অনেক, অনেক সমস্যা আছে। আমার ওসিডি থাকতো, হ্যাঁ? যখন সেই সমস্যাগুলোর মধ্য দিয়ে যায়, তখন সে যখন কারো সাথে ওগুলো শেয়ার করে, তখন এটা তার জন্য একটা ভেন্টিলেশন। এবং একজন সাইকোলজিস্ট, মানে আমরা যখন ওয়ান টু ওয়ান সেশনে যখন তাদের কথা শুনি, তখন আমরা কিন্তু অ্যাক্টিভ লিসেনিং করি। তাদের তাদের জায়গা থেকে তাদের কথাগুলো শুনে আমরা এমপ্যাথি দেওয়ার চেষ্টা করি। তাদের ইমোশনাল কন্ডিশনের জন্য আমরা ভ্যালিডেশন দিয়ে থাকি, হ্যাঁ? যে সে যাই ফিল করছে না কেন, ইটস ওকে। এবং সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তাকে আমরা ধাপে, ধাপে ওই জায়গাটা থেকে বের করার চেষ্টা করি। এটা একদিনে বা একটা সেশনে
বা একটা শেয়ারিং এ কিন্তু শেষ হয়ে যায়। অবশ্যই। একটা কন্টিনিউয়াস প্রসেস এর মধ্যে যায়। জি। হ্যাঁ, যেমন খুব ধাপে, ধাপে তাকে একটু, একটু করে ওই জায়গাটা থেকে বের করা, তার থটটাকে নিয়ে কাজ করা, তার বিহেভিয়ার গুলো নিয়ে কাজ করা। হ্যাঁ? এবং সে যে সমস্যাটার মধ্যে আছে, সেই সমস্যাটা থেকে তাকে বের করে নিয়ে সে যেন পরবর্তীতে নিজেই নিজেকে হেল্প করতে পারে এবং কাউন্সিলরের উপর ডিপেন্ডেন্ট যেন তাকে না থাকতে হয়, সেজন্য সে স্কিল গুলো তার মধ্যে ইনস্টল করা। এই জিনিসগুলো কিন্তু আমরা সেশনের মধ্যে করে থাকি। জি। তো এটা কিন্তু জাস্ট একটা নরমাল শেয়ারিং না শুধুমাত্র। এটা কিন্তু মোর দ্যান দ্যাট। এবং আমরা কিন্তু একটা সেশনে আ আসলে এই সবকিছু নিয়ে কাজ করে থাকি। সো আসলে এই যে আমাদের একটা ট্যাবু ওয়ার্ড থাকে যে কাউন্সিলর এর কাছে কথা শেয়ার করে কি হবে? সে তো তোমার কথা শুধু শুনবে। আসলে ইটস নট জাস্ট মেরলি শেয়ারিং। এটা আমরা কি এটাকে বলতে পারি যে এটা একটা হিলিং প্রসেস? অবশ্যই এই শেয়ারিংটাই একটা হিলিং। জি। তো এটার মাধ্যমে কিন্তু সে তার ভেন্টিলেশন এর ১ম ধাপ, তার হিলিং এর ১ম ধাপই কিন্তু এই যে সে কারো সাথে শেয়ার করতে পারছে এবং আমাদের জায়গা থেকে আমরা কিন্তু সেটা নন জাজমেন্টালি শুনি। সে কেন এমন ফিল করছে বা তার এই চিন্তাটা করা যৌক্তিক না, বা সে আসলে inappropriate কিছু করছে, এ ধরনের ফিলিং কিন্তু সে পায় না। যেটা আসলে অন্য জায়গায় বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু তার মধ্যে আসতে পারে। সো এই নন জাজমেন্টাল শেয়ারিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেন্টিলেশন বা হিলিং প্রসেস এর জন্য। জি আপু। আ আপনি যেটা বললেন যে এই যে হিলিং প্রসেস অথবা এই কাউন্সেলিং এর থ্রুতে আমরা যেটা একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে যে কাউন্সেলিংটা নিচ্ছে সে যেন কনফিডেন্ট ইনাফ হতে পারে যে সে নিজের জন্য নিজে সাহায্য করতে পারে অথবা সাহায্য চাইতে পারে। তো যেটা আমার মনে হয় এই যে সাহায্য চাইবার যে একটা জন্য যে একটা মানসিকতা অথবা আমি নিজেকে নিজে সাহায্য করতে পারার জন্য যে একটা ইচ্ছা, এটা হওয়ার জন্য, এটা পাওয়ার জন্য আমার সেলফ রিলায়েন্ট হওয়া দরকার, আমার সেলফ কনফিডেন্স থাকা দরকার, আর একটু মেন্টালি রেজিলিয়েন্ট হওয়া দরকার। হুম। তো আমার প্রশ্নটা হচ্ছে আপু এই যে এটা কি সম্ভব যে আমরা একটা আর্লি এজ থেকে হ্যাঁ এটা বিল্ড আপ করা নিজের ভিতরে এইটা বিল্ড আপ করার এজটা কি হতে পারে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনি করেছেন আমি বলব। কারণ এই যে সেলফ রিলায়েন্ট বলেন, সেলফ রেসপন্সিবল বলেন বা সেলফ রেজিলিয়েন্সি বলেন বা কনফিডেন্ট হওয়া বলেন, এই জিনিসগুলো না আসলে একেবারে ছোটবেলা থেকে শুরু হয় এবং বলতে গেলে একেবারে জন্মের পর থেকে, হ্যাঁ? ধরেন যে জন্মের পর যখন একটা বাচ্চা তার ক্ষুধা লাগছে, সে যখন কান্না করছে, হ্যাঁ? কান্না করার পরে সে যখন ফিট হচ্ছে বা তাকে একটা মাদারলি কমফোর্ট যখন তাকে দেওয়া হচ্ছে, তখন তার মধ্যে কিন্তু একটা সিকিউর ফিলিং হয়। এই সিকিউর ফিলিংটা তাকে কিন্তু পরবর্তীতে মোর স্টেবল পারসন এ পরিণত করে। জি। তারপরে যখন সে আরেকটু বড় হয়, তখন ধরেন যেমন ৩ আমরা বলে থাকি যে ৩ থেকে ৫ বছর বয়সটা, এটা কিন্তু শিশুদের জন্য একেবারে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট এর গোল্ডেন পিরিয়ড। কারণ এই সময় বাচ্চাদের নিউরাল ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি নিউরন ফায়ার হয় এবং এই সময়টা হচ্ছে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে তার পরবর্তীতে কেমন মানুষ হবে সেটার শেপিংটা কিন্তু এই এজ থেকে শুরু হয়ে যায়। এই বয়সে আমরা দেখতে পাই বাচ্চারা একটু নিজে কাজ করতে চায়, নিজের খাবারটা নিজে খাওয়া বা জি। নিজের প্লেটটা নিজে পড়া, গ্লাসে একটু করে পানি ঢেলে খেতে চাওয়া, হ্যাঁ? এই কাজগুলো যখন সে করতে পারে, ভুল তো হবে, এটাই স্বাভাবিক। সে তার পরে শিখে আসেনি, সে অবশ্যই। স্টার্ট করছে মাত্র। যখন সে এই জিনিসগুলো করবে এবং প্যারেন্ট যখন তাকে না করবে না বা তাকে কাজগুলো করতে হেল্প করবে, অ্যাপ্রিশিয়েট করবে, তখন কিন্তু সে এই জায়গাটাতে কনফিডেন্স গেইন করবে। হ্যাঁ? এবং এই যে তার ওই ছোট্ট বয়সের যে কনফিডেন্স, এটাই কিন্তু তাকে ধীরে, ধীরে মানে একটা কনফিডেন্ট পারসন হিসেবে পরিণত করবে। অবশ্যই। সে ভুল করছে, সে শিখছে। ভুল হলে তার ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সে আবার নতুন করে কিভাবে একটা প্র্যাকটিস করতে পারে। এই জিনিসটা শেখার মাধ্যমে কিন্তু সে পরবর্তীতে আরো সেলফ রিলায়েন্ট হতে পারছে। হ্যাঁ? তারপর নিজের কাজ নিজে করার মাধ্যমে তার মধ্যে সেলফ রেসপন্সিবিলিটি গ্রো করছে। তারপরে সে কনফিডেন্ট হতে পারছে, হ্যাঁ? তো এই জিনিসগুলো কিন্তু একেবারে ছোট বয়স থেকে শুরু হয় এবং ধীরে, ধীরে এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে চলে আসে। একটা এইজের পরে কিন্তু এই জিনিসগুলো শেখানো। যেমন ধরেন যে ৫ বছরের পর থেকে এই জিনিসগুলো বাচ্চাদের শেখানো একটু টাফ। টফ হয়ে যায়, হ্যাঁ। অলরেডি তারা শিফট হয়ে যায় যে সবটা মা আমাকে করে দিচ্ছে, বাবা আমাকে করে দিচ্ছে বা সবকিছু আমি সাপোর্ট পেয়ে আসছি। তখন কিন্তু তারা আস্তে, আস্তে সেলফ রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু গ্রো করা শুরু করেন। সো আমি আসলে এই মেসেজটা দিতে চাই যেটা কিন্তু খুব আর্লি এজ থেকে এটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ? যেটা কিন্তু আমাদের পরবর্তী লাইফে আমাদের একটা মোর স্ট্রং পারসন, মানে একটা স্ট্রঙ্গার একটা মেন্টালি হেলথি অ্যান্ড রেজিলিয়েন্ট পারসন হিসেবে আমাদের গড়ে তুলতে সাহায্য করে। জি আপু। অবশ্যই যেটা বুঝতে পারলাম যে আমাদের
মেন্টালি স্ট্রং কনফিডেন্ট হওয়ার জন্য খুবই আর্লি এজ থেকে প্র্যাকটিসটা আসলে খুব ছোটবেলা থেকে আমাদের শুরু করা উচিত। আমাদের আচ্ছা বাসায় হয়তো ছোট বাচ্চা থাকতে পারে বা আশেপাশে থাকতে পারে। তো আমরা আসলে এই কালচারটা যদি গড়ে তুলতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মটা কিন্তু অনেক নতুন স্ট্রং জি প্রজন্ম। অবশ্যই আপু যেটা বললেন যে এটা অনেক আর্লি এজ থেকে শুরু হয়, কিন্তু কেননা মেন্টাল হেলথ যে জিনিসটা এটা অতটা অ্যাকসেপ্টেড না, এটা অতটা টকড অ্যাবাউট। তো আর্লি এজ থেকে নিজের মেন্টাল হেলথের যত্ন নেওয়ার যে বিষয়টা এটা কিন্তু এখনো আমাদের ভিতরে অতটা চর্চা হয় না। তো যেটা হয় যে একটা সার্টেন এজে গিয়ে একটা মানুষ অবশ্যই কিন্তু সে মানসিক কিছু চাপ তো কোন মানে আপনাদের রিসার্চ অনুযায়ী অবশ্যই আপনারা ভালো জানবেন যে কোন একটা সার্টেন এজে কোন এজ রেঞ্জ একটা মানুষ সবচেয়ে বেশি স্ট্রাগল করে। আচ্ছা, স্টার্টিং এর কথাটা যদি আপু বলি তাহলে আসলে ওটার স্টার্টিং কোনো এজ আসলে ওরকম ভাবে আমি বলতে পারবো না যে ছোট বয়সে কেউ বুঝে না বা ছোট বয়সে করে বা বড় বয়সে করে না, এরকম না। ভাইস ভার্সা ছোট হয় বড় হয়। মানে বিশেষত ১৫ বছর মানে টিনেজ পিরিয়ড যেটা ওই সময়টা থেকে আসলে মানুষ বেশি মানে একটা ব্যক্তি বেশি বুঝতে পারে যে আসলে আমি একটা জায়গায় আনফিট আছি বা আমি মেন্টালি স্ট্রাগল করছি এই জিনিসটা। না, আমরা বেশিরভাগ ক্লায়েন্ট এরকম প্রায় ১৫ থেকে ৬৫ বছর এই এজ রেঞ্জটা হচ্ছে সবচেয়ে বেশি পেয়ে থাকি। দেখা যায় যে ছোটবেলায় যদি একটা হেলথি এনভায়রনমেন্ট বাচ্চারা না পায় বা তারা আসলে যদি বিষয়গুলো আমি একটু আগে বললাম যে মানসিকভাবে তাদের স্ট্রং হয়ে গড়ে ওঠার যে একটা ব্যাপার, না এটা যখন একেবারে আর্লি এজে না হয় তখন স্কুলে গেলে অনেক সময় বুলিং হয় বা অন্যদেরকে বুলি করে বা অনেক সময় দেখা যায় যে ছোটখাটো পরীক্ষায় ফেল করা, হ্যাঁ? বা একটু খারাপ করা, এগুলোতে ভেঙে পড়ে অনেক বেশি। বা আরেকটু বড় হতে, হতে দেখা যায় যে একটা সামাজিক সম্পর্ক একটা আ আ বিপরীত আ বিপরীত জেন্ডারের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন, ওইখানে যদি তারা আ মানে সফলতা না পায় তখন অনেক বেশি ভেঙে পড়া এই জিনিসগুলো হয়। আবার আরেকটু পরে যদি আমরা দেখি তাহলে যেমন স্টুডেন্ট লাইফ এর পরে মানুষের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর যে টাইমটা, হ্যাঁ? ওই টাইমে যদি মানুষ তার সুইটেবল ক্যারিয়ার যেতে না পারে, তখন সেরকম একটা মানসিক চাপ বলেন বা বিষণ্ণতা বলেন ওইটা একটা। আবার দেখা যায় যে কর্মক্ষেত্রে ঢোকার পরে মানুষের মধ্যে আ আ কাজের প্রেশার, হ্যাঁ? তারপরে আমাদের ফ্যামিলি লাইফ এর স্ট্রেস, আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলোতে টানাপোড়েন চলে। হ্যাঁ? মানে বিভিন্ন সংঘাত, ঘাত-প্রতিঘাত কিন্তু চলতেই থাকে মানুষের লাইফে। হ্যাঁ, আবার বৃদ্ধ বয়সে দেখা যায় যে মানে মানুষ তার সারা জীবন কি পেলাম না পেলাম সেটার একটা হিসাব করতে বসে। তো এই সময়ও দেখা যায় যে অনেকেই ডিপ্রেশনে ভোগে। হ্যাঁ? আমরা অনেক অ্যাডাল্ট বা অনেক বৃদ্ধ মানুষের মধ্যে জিনিসটাও আমরা দেখতে পাই। তো আসলে কথা হচ্ছে যে একটা ব্যক্তি যখন ছোটবেলা থেকে মেন্টালি রেজিলিয়েন্ট হবে তখন কিন্তু সে তার এই স্টেজ গুলো কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবে। তার ডিসিশন মেকিং অনেক ভালো হবে। সে তার জায়গাগুলোতে কিন্তু তার যে চ্যালেঞ্জ গুলো আসছে এগুলো কিন্তু সে খুব ভালোভাবে ডিল করতে পারবে। কিন্তু যে মানুষটা আসলে মেন্টালি ওভারওয়েলমড না, স্ট্রং না, সে কিন্তু আসলে এই জায়গাগুলোতে বারবার হোঁচট খাবে, বারবার ভেঙে পড়বে। তো আসার কথা হচ্ছে যে আমরা যেইখানেই আমরা হচ্ছে ভেঙে পড়বো বা আমরা যেখানে স্ট্রাগল করবো মেন্টালি সেই জায়গাটায় কিন্তু আমরা হেল্প করতে পারি। আমরা যদি নিজের মধ্যে একজন ব্যক্তি হিসেবে তো অবশ্যই আমার মধ্যে ল্যাকিং থাকবে। জি। তো সবকিছু অবশ্যই আমি তো সব জায়গা দিয়ে আমি একেবারে পারফেক্ট না। সো আমি যে জায়গাটাতে আমি আটকে যাবো, যে জায়গাটাতে আমি স্ট্রাগল করবো, সেই জায়গাটাতে কিন্তু আমার হেল্প সিক করার যে একটা মানসিকতা সেটা কিন্তু আমাকে রাখতে হবে যে আমি যেখানে নিজে পারছি না সেখানে আমি অন্যের হেল্পটা আমি বা এবং বিশেষত এখানে অন্য বলতে আমি বলছি যে যখন আমরা একটা মানসিক স্ট্রাগল বা মেন্টাল হেলথ ইলনেস এর মধ্য দিয়ে যাবো, তখন যেন আমরা একটা প্রফেশনাল হেল্প সিক করবো এবং এই জায়গাটায় আমরা কিন্তু নিজেদেরকে হেল্প করতে পারবো ভাবো। আচ্ছা আপু আমরা কি এটা বলতে পারি যে মনে করেন যে আমাদের যে মানসিক স্বাস্থ্য এটা আমাদের জীবনের এক একটা পর্যায়ে এক এক পরিস্থিতিতে থাকে এবং সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের নিজেদেরকে মোল্ড করতে হয় হুম। এবং আগিয়ে যেতে হয়, এটা বলা যেতে পারে হুম। তাহলে। আচ্ছা তো আমার যে নেক্সট প্রশ্নটা হবে আপু যে এই বিষয়ে আর কি যে আমাদের দেয়ার আর টাইমস যখন আমাদের অল্প একটু মন খারাপ থাকবে আমরা মনে করবো আমরা ডিপ্রেসড। হ্যাঁ এটা কিন্তু হয়, আর এখন কিন্তু এটা একটা ট্রেন্ডও বলতে পারেন। ইটস সোর্ট অফ আ ট্রেন্ড যে মানে যেখানে আমার লেটস সে আমার 2 সপ্তাহ ধরে মন খারাপ একটা সার্টেন বিষয় নিয়ে আমি এটা ডিসাইড করবো যে আমি ডিপ্রেসড। কিন্তু আবার ইন কন্ট্রাডিকশন টু দিস সিচুয়েশন আরেকটা যেটা হয় যে একটা মানুষ অনেক লম্বা পিরিয়ড ধরে
সে কিন্তু তার মানে মানসিক অবস্থাটা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়ে আছে, হুম। কিন্তু সে আসলে বুঝতে পারছে না যে সে কষ্ট পাচ্ছে, সে আইডেন্টিফাই করতে পারে না যে তার এই অবস্থাটা কেন। তো এই যে স্যাডনেস আর ডিপ্রেশন, হুম। এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার প্যারামিটারটা কি হতে পারে? আচ্ছা। হ্যাঁ, আপু আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা অনেক সময় অল্প একটু মন খারাপ হলে বা ছোটখাটো বিষয়ে আসলে ছোটখাটো বিষয় বলে আমি এটাকে লিমিটেড করতে চাচ্ছি না। কারণ যাদের সমস্যা তাদের কাছে অবশ্যই অনেক বড়, অবশ্যই অনেক প্রেশার। আমি এটা সবসময় বলে থাকি যে হ্যাঁ, আ যার কষ্ট তার কাছে তার কষ্টটা খুব দারুণ। হ্যাঁ? আমার কষ্টটা আমার কাছে খুব দারুণ। তাই ছোট কষ্ট বা বড় কষ্ট এটা আসলে আমি বলছি না। কিন্তু আ যখন আমার এই খারাপ লাগাটা বা আমার এই কোনো একটা জিনিস নিয়ে স্ট্রাগল করাটা এটা যখন ২ সপ্তাহের বেশি সময় ধরে হবে এবং কন্টিনিউয়াসলি এই জিনিসটা আমার ফাংশনিং নিয়ে হেল্প করবে, হ্যাঁ? যেমন আমার ডেইলি ফাংশনিং, আমার খাওয়া, আমার ঘুম, আমার দৈনন্দিন কাজ, আমার পড়াশোনা, আমার ফ্যামিলি লাইফ, আমার সোশ্যাল রিলেশন এই জায়গাগুলোতে হ্যাম্পার করবে, হ্যাঁ? তখন কিন্তু এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর, হ্যাঁ? এবং এটা যদি টানা ২ সপ্তাহের বেশি হয় তাহলে কিন্তু এটা ডিপ্রেশনের পর্যায়ে পড়ে। হুম? এবং এই ফেজ এর মধ্য দিয়ে যখন কেউ যায়, তখন তাকে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে যে, আমি আসলে কি বিষয় নিয়ে আমার মন খারাপ হচ্ছে বা ২ সপ্তাহ বা ১৪-১৫ দিন যাবৎ আমার একটানা আমি এরকম ডেইলি ফাংশনিং টা আমার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না বা আমি মন খারাপের মধ্য দিয়ে যাচ্ছি বা এক্ষেত্রে যেটা দেখা যায় যে, আমার যে কাজগুলো করতে ভালো লাগতো আগে, সেই কাজগুলো আর আমার করতে ইচ্ছা করে না। আমার একেবারে ল্যাক অফ ইন্টারেস্ট দেখা যায়, লো মুড দেখা যায়, হ্যাঁ? স্লিপ ডিস্টার্বেন্স হয়, লস অফ অ্যাপিটাইট হয়, এই বিষয়গুলো হয়। তো যখন এই জিনিসগুলো হবে তখন কিন্তু বুঝতে হবে যে না আমি আসলে কোনো একটা আ মেন্টাল ইলনেস বা ডিপ্রেশন এর মধ্য দিয়ে যাচ্ছি। এবং ডিপ্রেশন এর মধ্য দিয়ে যখন কেউ যায় তখন এটা কিন্তু আসলে কোনো সাধারণ মন খারাপ আর ডিপ্রেশন কিন্তু কখনোই এক না। কারণ ডিপ্রেশন এ মানুষের কিছু কগনিটিভ আ লাইক যে কিছু নেগেটিভ থিংকিং মানুষের মধ্যে আসতে পারে, হ্যাঁ? যেটা কিন্তু মানুষের ব্যক্তিত্বে প্রভাব ফেলে, যেটা কিন্তু মানুষের লাইফস্টাইলে প্রভাব ফেলে এবং এটা মানুষের কনফিডেন্স কে কমিয়ে দেয়, হ্যাঁ? তার সেলফ এস্টিম কমিয়ে দেয় এবং তার পটেনশিয়ালিটি গুলোকেও কিন্তু হ্যাম্পার করে, হ্যাঁ? তার মধ্যে হয়তো অনেক সম্ভাবনা ছিল বা সে কিন্তু তার নিজের ভালো দিকগুলো আর দেখতে পায় না। আচ্ছা, এরকম ফেসেস এর মধ্য দিয়ে যখন কেউ যাবে তখন কিন্তু তাকে অবশ্যই তার এই অবস্থাটার জন্য তাকে সচেতন হতে হবে এবং সেক্ষেত্রে তাকে প্রফেশনাল হেল্প সিক করতে হবে। আচ্ছা। তার মানে আপু আমরা কি সংক্ষেপে বলতে পারি যে আমাদের যখন মানসিক অবস্থাটা ২ সপ্তাহের বেশি সময় ধরে হুম। থাকে এবং এটা যখন আমাদের দৈনন্দিন জীবনে হ্যাম্পার করা শুরু করে তখন আমরা একটু সচেতন হওয়াটা। হ্যাঁ, আচ্ছা। তো আপু এই আমার যে আগামী প্রশ্নটা, নেক্সট কোয়েশ্চেনটা যেটা আছে সেটা আমার কিন্তু এই পূর্বের প্রশ্নটা থেকে একটুখানি রিলেটেড। তো যেটা হয় যে আমরা মাত্র বললাম যে লম্বা সময় ধরে একটা মানুষ মানসিকভাবে কষ্ট পাচ্ছে, একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারছে না যে তার কি হচ্ছে। তো এই ফলোইং কোয়েশ্চেনটা কেন রিলেটেড? আমি যেটা এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই আসলে। যে অনেক সময় আমরা এটা বিশ্বাস করে থাকি যে আমাদের বাবা-মা they have everything figured out তাদের জীবনে। They can never have a bad day. তাদের সবকিছু সর্টেড। তারা আমাদের সবকিছু এখন সর্ট আউট করবে। আমাদের মুড সুইং হতে পারে কিন্তু আমাদের বাবা-মার মুড সুইংটা আমরা অতটা গ্রাহ্য করব না। যে কি হয়েছে যে তোমরা তো বাবা-মা। তোমরা তো you are supposed to take care of us. আমাদের শেল্টার তোমরা। কিন্তু তোমার যে যখন যদি একটু খারাপ একটা দিন যাচ্ছে তোমাদের মুডটা একটু খারাপ কেন আমরা ওটা দিই? এই জিনিসটা হয়। তো এই যে লং টার্ম যে স্যাডনেস অথবা ডিপ্রেশন এর যে জিনিসটা এটা বাবা-মার ক্ষেত্রে মানে এটা কতটা গুরুতর? কেন তারা কিন্তু এই জিনিসটার দিকে অতটা কখনোই গ্রাহ্য করছে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নাদিয়া আমার আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমার মনে হয়। যে আসলে অনেক সময় দেখা যায় টিনেজ পিরিয়ড এ থাকলে অনেক সময় আ বাবা-মাদের কিছু জিনিস আমরা মেনে নিতে চাই বা একটু বেশি রেবেলিয়াস হয়ে যাই। তাদের কাজে বা প্রত্যেকটা জিনিসে আমরা একটু বেশি বিদ্রোহী হয়ে উঠতে দেখি, হ্যাঁ? যে টিনেজ পিরিয়ড এ যে বাচ্চারা যায়। তো অনেক সময় দেখা যায় তাদের সাথে কথা বলতে যেয়ে যখন আমরা তাদের প্যারেন্ট হিস্ট্রি নিই তখন কিন্তু তাদের প্যারেন্টদের মধ্যে অনেক সময় আমরা দেখি যে তাদের লাইফের মধ্যেও কিন্তু অনেক স্ট্রাগল হয়তো ছিল বা তারাও হয়তো মেন্টালি কোনো কিছু নিয়ে স্ট্রাগল করছে। যেটার প্রভাব কিন্তু তাদের সন্তানের উপর এসে পড়ে। হুম? এবং খুব বাজেভাবেই পড়ে। এবং সন্তানদের জায়গা থেকে আমি কিন্তু ওই জিনিসটার সম্পর্কে আসলে
অনেকেই অ্যাওয়ার থাকে না যে না আমার বাবা-মায়েরও মেন্টাল হেলথ ইস্যু হতে পারে বা তাদের জায়গা থেকে তারাও কিন্তু জিনিস নিয়ে স্ট্রাগল করতে পারে। অনেক সময় ওরকম ধরে নেওয়া হয় যে তাদের লাইফে তো সব সেটেল, তাদের আবার কি সমস্যা হলো? তাদের এই প্রেক্ষাপট আমরা দেখি না। হ্যাঁ? আমরা তো তাদেরকে বাবা-মা হিসেবে দেখি। অবশ্যই। তারা আমাদেরকে টেক কেয়ার করবে, আমাদের জন্য সব সার্ভিস করবে কিন্তু তাদেরও যে মানসিক স্ট্রাগল হতে পারে বা তারাও যে কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে, এটা আসলে ধারণাই অনেকের থাকে না। জানেন তো? কোন সেশনে এসে আমাকে এক্সপ্লোর করার পরে খুবই অবাক হয়ে যাই। আচ্ছা আমার মায়ের এটা হতে পারে বা আমার মাও কি এরকম কিছুর মধ্যে দিয়ে যেতে পারে? তো এই জায়গাটুকু আসলে সন্তানদেরও যেরকম একটা সচেতনতার দিক আছে যে হ্যাঁ, বাবা-মা আমার সাথে একটা বিহেভ করছে। এটা আসলে সে কেন মানে কিভাবে তার মধ্যে জিনিসটা আসলো? তার ব্যাকগ্রাউন্ড এ তার এরকম কোনো ইস্যু ছিল কিনা? হুম? যদি সে এটা আইডেন্টিফাই করতে পারে বা যদি সে এটাকে কনসিডারেশন এ নিতে পারে, তাহলে আমার মনে হয় যে সে তার বাবা-মার সাথে বিষয়টা নিয়ে কাজ করতে পারবে বা তাদের কেয়ার করতে পারবে প্রফেশনাল হেল্প চেক করার জন্য। এতে করে কিন্তু তাদের মধ্যে দূরত্বটা কমে। হ্যাঁ? অবশ্যই। আবার এই জিনিসটা ভাইস ভার্সা, হ্যাঁ? ওটা অনেক সময় বাবা-মাদের ক্ষেত্রেও আমরা দেখি, হ্যাঁ? যে দেখা গেছে যে হ্যাঁ, বাচ্চাটা খুব স্ট্রাগল করছে, সেশন আসছে, দেখতে পেলাম যে হয়তো প্যারেন্টিং এর কোনো ইস্যু। প্যারেন্টসকে যখন ডাকা হচ্ছে সেশনে বা এটা আমি আসলে ইউনিভার্সিটি পর্যন্ত স্টুডেন্টদেরকেও আমি এটা দেখেছি যে ও মানে প্যারেন্টসরা আসলে এটা অ্যাকসেপ্টই করতে চায় না যে আমার বাচ্চার আবার কি মানসিক শরীরের উপর তাকে আমি সব সাপোর্ট দিচ্ছি, ফিন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি, যা চাচ্ছে তাই পাচ্ছে। এর আবার কি সমস্যা? এর আবার কিসের ডিপ্রেশন বা এর আবার কি মানসিক সমস্যা? তাও কিন্তু ভ্যালিডেট করে না, অ্যাকসেপ্ট করে না। তো বাংলার প্রতিও আমার এই মেসেজটা থাকবে যে না আপনি সবকিছু দেওয়ার পরেও কিন্তু তাদের আরো স্ট্রাগল থাকতে পারে। তাদের আরো বাইরের জগৎটা কিন্তু আরো বিশাল। না? আপনাদের গণ্ডির বাইরেও কিন্তু তাদের আরো অনেক ইস্যু হতে পারে। তো তারাও যেন এটা খুব গুরুত্ব সহকারে দেখে এবং এটাকে অ্যাকসেপ্ট করে, এটাকে ভ্যালিডেট করে যে না যেকোনো মানুষের মানসিক সমস্যা হতে পারে। যেকোনো মানুষই মেন্টাল হেলথ ইস্যুর মধ্য দিয়ে যেতে পারে। এবং যেকোনো মানুষের পক্ষে যেকোনো সময়ে যখন সে ডিসাইড করবে যে না এটা স্টপ হওয়া দরকার, আমি এখান থেকে বের হব। হ্যাঁ? তখন কিন্তু সে হেল্প সিক করলে সে অবশ্যই ওখান থেকে বের হতে পারবে। অবশ্যই। যদি মানে ২ জনের মধ্যে তার কাউন্সিলর এবং তার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং টা থাকে। হয় মানে প্রফেশনাল যে র‍্যাপো বিল্ড আপ করা মানে আ আ সেই ধৈর্য ধারণ করে কন্টিনিউয়াস প্রসেস এর মাধ্যমে সে সেশন গুলো শেষ করবে, অ্যাক্টিভিটি করবে এবং তার কাউন্সিলরের সাথে সে প্রত্যেকটা বিষয় নিয়ে এক্সপ্লোর করবে, সেগুলোকে ডিল করা শিখবে, হ্যাঁ? এই প্রসেস এর মধ্য দিয়ে যদি সে যায় তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব। সে যে বয়সে হোক না কেন, যে সিচুয়েশন এ হোক না কেন, তার পক্ষে কিন্তু তার ওই মানসিক কষ্ট থেকে বের হওয়া সম্ভব বা তার ইস্যুটা কিন্তু সলভ করা সম্ভব। ঠিক আছে? তো এটা আসলে আমি মেসেজ দিতে চাই যে আসলে আ যেকোনো বয়সী আপনি থাকেন বা যে মানসিক কষ্টের মধ্যে থাকেন, যখন আপনি ডিসাইড করবেন যে না আমি এটা নিয়ে কাজ করব, এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব এই জায়গা থেকে বের হয়ে আসা। অবশ্যই আপু। তো আমরা কি এটা বলতে পারি এটা যদি মানে কথাটা ঠিক কিনা আমাকে জানাবেন। যে যখন বাবা-মা তাদের মানসিক অবস্থাটা একটু deteriorated হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চারা যদি একটু সচেতন থাকে তাহলে অবশ্যই বাবা-মাকে সাহায্য করা সম্ভব। হুম। আবার it goes the same for kids as well. হুম। আচ্ছা। তো আপু আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন। আমরা অলমোস্ট শেষ পর্যন্ত চলে এসেছি। তো আপনার প্রতি আমার শেষ প্রশ্নটা হচ্ছে এটা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মেন্টাল হেলথ, হ্যাঁ? এটার কি আছে? এটা এই মেন্টাল হেলথকে কিভাবে নারিশ করতে হবে? কিভাবে ফ্লারিশ করতে হবে? এই জিনিসটার প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং যাদের আমাদের সাহায্য প্রয়োজন তাদের কাছে যত দ্রুত সম্ভব পৌঁছে যাওয়া। এই উদ্দেশ্যে আমরা আর কিভাবে এগিয়ে যেতে পারি? আচ্ছা। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আসলে আমি শুরুতেই যেটা বলতে পারি বা করতে পারি সেটা হচ্ছে যে আমার আশেপাশে যে জিনিসগুলো আছে, হ্যাঁ? আমার চারপাশে একটা হেলথি বাউন্ডারি সেট করা, হ্যাঁ? আমি ১ নাম্বার বলব হেলথি বাউন্ডারি সেট করা। কারণ আমরা বর্তমানে প্রচুর স্ট্রেস এর মধ্যে দিয়ে যাই। আমরা আমাদের এই যুগটা অনেক কম্পিটিশন এর যুগ। হ্যাঁ? আমরা চারপাশে সবাই একটা আনহেলথি র‍্যাট প্র্যাকটিস এর মধ্যে আছি। হ্যাঁ? যেটা কে কার থেকে কত বেশি এগিয়ে যেতে পারে। এই মানসিক চাপ, এই স্ট্রেসটা কিন্তু আমাদের আ ডিপ্রেশন বলেন, মেন্টাল ইলনেস বলেন, এগুলোর জন্য অনেকটা দায়ী। হ্যাঁ? তো আমরা আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি নিজেও যেটা করি এবং সবার আগে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনার একটা হেলথি বাউন্ডারি আপনি সেট করেন। হ্যাঁ? এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি আপনার নিজেকে খুব ভালো মতো জানেন। Who am I? হ্যাঁ? এবং what am I? What I want to do?
হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, হ্যাঁ আমি আমার নিজেকে কোথায় দেখতে চাই, আমি আমার নিজের জন্য কি কোন জিনিসটাকে ভালো মনে করি, আমার পছন্দ অপছন্দ কি, আমার কি করতে ভালো লাগে, কি করতে খারাপ লাগে, কার সঙ্গ আমি পছন্দ করি, কার সঙ্গ আমি পছন্দ করি না, আমি কার ক্রিটিসিজমটা নিব, কোনটা আমার জন্য হেল্প আর কোনটা আমার জন্য আনহেল্প, এই বাউন্ডারি গুলো সেট করা। এবং সেই সাথে আমি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে বা অন্যের ভালো দেখে আমাকে ওখানে যেতে হবে, এই প্র্যাকটিসটা অফ করে ওই নিজেকে জানার মাধ্যমে কিন্তু আমরা প্রথমত আমাদের মানসিক স্বাস্থ্যের প্রথম বলয়টা, সুরক্ষিত বলয়টা আমরা তৈরি করতে পারি। আমরা যখন আমাদের ফোকাসের মধ্যে আমরা নিজেকে রাখবো, সেখানে আমরা সেলফ লাভ রাখবো, সেখানে আমরা সেলফ রেসপন্সিবিলিটি রাখবো, হ্যাঁ, এবং আমরা যে আমি যেটা বলছিলাম যে বাউন্ডারিটা, এটার মাধ্যমে আমরা কিন্তু আরো মেন্টালি রেজিলিয়েন্ট হতে পারবো, হ্যাঁ, সহজে আমরা অন্যের ক্রিটিসিজমে ভেঙে পড়বো না। জি। আমি নিজে জানি যে আমি কি করছি, আমি কোথায় যেতে চাই, আমার এই কাজটা করার পারপাসটা কি, এবং যখন আমার নিজের সম্পর্কে আমার নিজের ধারণাটা পুরো স্পষ্ট হবে, তখন কিন্তু অন্যরা আমাকে সহজে ভাঙতে পারবে। অবশ্যই। অন্যের ভালো দেখে আমার তখন এত খারাপ লাগবে না, বা অন্যের খারাপ দেখে আমার এত ভালো লাগবে না, বা আমি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবো না। আমার কাছে এটাই বিশ্বাস হবে যে না, সে তার দৌড় দৌড়াচ্ছে, আমি আমার দৌড় দৌড়াচ্ছি। ইটস লাইক আ ম্যারাথন। হ্যাঁ, যে সবারই একটা গোল আছে। সবাই হয়তো যার মতো করে এগিয়ে যাবে। হ্যাঁ? কেউ হয়তো ১০ কদম আগানোর পর পড়ে যাবে, কেউ হয়তো ২০ কদম আগানোর পর পড়ে যাবে। বাট everyone has their own race, own own দৌড় বা own রান। হ্যাঁ, এই ম্যারাথনে আসলে যার দৌড়টা তাকেই কমপ্লিট করতে হবে। এই বিষয়গুলো যখন আমরা মাথায় রাখবো, তখন কিন্তু আমরা আসলে মেন্টালি অনেক বেশি হেলদি থাকবো, অনেক বেশি ভালো থাকবো। জি। তো আজকে আপনার সাথে কথা বলে আমার মেন্টাল হেলথ এর রিলেটেড কিছু বিষয়ের ব্যাপারে আমার অনেক ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে। আমি দর্শকবৃন্দকে বলতে চাই, আমরা আমাদের আজকের পডকাস্টের শেষে চলে এসেছি অলমোস্ট। হ্যাঁ? তো আমি আশা করব আমি ফারজানা আপুর সাথে যতটুকু কথা বলেছি, যা নিয়েই কথা বলেছি, তার মধ্যে থেকে আপনাদের কিছু ইনফরমেশন আপনাদের কাজে লেগে যাবে এবং আপনারা নিজেদের জীবনে আমল করার চেষ্টা করবেন। এবং সর্বশেষে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রথম পডকাস্টের দর্শক হওয়ার জন্য, এবং আমাদের পরবর্তী পডকাস্টগুলো দেখার জন্য আপনাদের নিমন্ত্রণ করি।